সো আমরা গত ক্লাসে ওপেন চ্যানেল ফ্লো এর যে গভর্নিং ইকুয়েশন কনজারভেশন অফ মাস এবং কনজারভেশন অফ মোমেন্টাম এবং এই দুটোকে মিলে বলা হয় সেইন ভ্যানেট ইকুয়েশন, সেইটা আমরা ডিরাইভ করেছিলাম। সো ইকুয়েশনটা ছিল এরকম, যে ডাই এ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের কনজারভেশন অফ মাস, আর মোমেন্টাম ছিল ডাই কিউ বাই ডাই টি প্লাস ডাই কিউ ইউ বাই ডাই এক্স প্লাস ডাই জি এ এইচ bar by die x equal to GA S naught minus SF। তো যেখানে আমরা দেখেছিলাম এটা ছিল কনজারভেশন অফ মোমেন্টাম। তো যেখানে আমরা দেখেছিলাম যে ফোর্স যেগুলো, এটা ছিল আমাদের ফ্রিকশনাল ফোর্স, এটা ছিল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা ছিল আমাদের প্রেসার ফোর্স, এবং এটা ছিল আমাদের নেট ফ্লাক্স অফ মোমেন্টাম। তার বেসিসে আমার যে কিউ মোমেন্টাম সেটা চলে আসে আমাদের রো কিউ এল ছিল মোমেন্টাম, সেটা আমাদের এখানে চলে আসে যে কিউ হিসাবে, যেহেতু আমরা দেখেছিলাম যে রো যেহেতু কনস্ট্যান্ট, সব বোথ সাইড থেকে রোটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। সো ফাইনালি আসলে এই ইকুয়েশনটা দিয়ে আমার চেঞ্জ ইন এটার যদি সলিউশন আমরা দেখি তাহলে এ ইজ ফাংশন অফ লাইক এক্স অ্যান্ড টি, এইটা আমরা পাই, এবং কিউ ইজ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। সলিউশন হচ্ছে আমার কিউ এক্স টি আমরা পাই অ্যান্ড এরিয়া এক্স টি। তার মানে একটা রিভারের বিভিন্ন লোকেশনে আমার ফর ডিফারেন্ট টাইম তার ওয়াটার লেভেল কিরকম হবে, এরিয়া তার এরিয়া কিরকম হবে বা ডেপথ কিরকম হবে, আর ডিসচার্জ কিরকম হবে কিংবা ভেলোসিটি কিরকম হবে, এটা রিলেশনশিপ হচ্ছে আমাদের এই গভর্নিং ইকুয়েশন কনজারভেশন অফ মাস এবং কনজারভেশন মোমেন্টাম থেকে পাই। আমরা আগামী ক্লাসে আমরা এই ইকুয়েশনগুলোর নিউমেরিক্যাল সলিউশন দেখব। তার আগে আমরা একটু এর অ্যানালিটিক্যাল বিহেভিয়ার, যেহেতু অলরেডি আমরা অ্যাডভেকশন ডিফিউশন রিঅ্যাকশন ইকুয়েশন আমরা পড়েছি, তো সেইটার আদলে আমরা কিছু বলতে পারি কিনা যে এই দুইটা ইকুয়েশন কিভাবে বিহেভ করতে পারে, এবং ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়েশন গুলো আমরা দেখি। তো প্রথমে আমরা দেখেছিলাম যে আমরা যদি এরিয়া সমান যদি বি টাইমস এইচ লিখি, যে ফর এ ওয়াইড রেক্টাঙ্গুলার চ্যানেল, যেটা হচ্ছে উইডথ হচ্ছে বি এবং ডেপথ হচ্ছে আমার এইচ, সেক্ষেত্রে আমরা ওয়াইড রেক্টাঙ্গুলার এরিয়ার জন্য আমরা এটা বলতে পারি। সিমিলারলি ক্যাপিটাল কিউ বলতে পারি আমরা স্মল কিউ টাইমস এইচ, যেখানে স্মল কিউ হচ্ছে পার ইউনিট উইথ ডিসচার্জ। আমরা চাইলে আমাদের এই ওয়ান ডে সেন্টভেন্ট ইকুয়েশনকে ফর ওয়াইড রেক্টাঙ্গুলার চ্যানেল যদি আমরা লিখতে চাই, আমরা এভাবে লিখতে পারি যে ডাই এইচ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। আমার অল থ্রু ক্যাপিটাল বি দ্বারা আমরা ডিভাইড করে নিতে পারি, আর মোমেন্টাম ইকুয়েশন আমার চলে আসে এরকম কিউ ইউ ডাই এক্স প্লাস জি এইচ স্কোয়ার বাই 2। এখানে আমরা এইচ বার সমান আমরা বসাইতে পারি এইচ বাই 2, যে আমার সেন্টার্ড হচ্ছে আমার এইচ বাই 2,
এবং এরিয়া সমান বিএইচ, তাহলে এটা হচ্ছে জিএইচ স্কোয়ার বাই 2, প্রেসার টার্মটা ইকুয়াল টু 0 এন্ড জিএইচ এস নট মাইনাস এস এফ। আমরা এই ইকুয়েশনটাকে যদি ফুললি কনজারভেটিভ ফর্মে যদি আমরা লিখি, তাহলে আমরা এভাবে ইকুয়েশনটাকে লিখি। আমি আবার ইকুয়েশনটা লিখি, ডাই এইচ বাই ডাই টি প্লাস ডাই কিউ by di x equal to 0 and di h by di t, sorry, di q by di t plus di x, এই পুরো ইয়াটাকে আমরা লিখতে পারি q স্কয়ার বাই h। আমরা u কে আমরা q বাই h দ্বারা যদি লিখি, তাহলে q u টার্মটা আমরা লিখতে পারি q স্কয়ার বাই h প্লাস আমার যেটা আসছে ডাই x g h স্কয়ার বাই 2 equal to gh s naught minus sf। তো আমার এখানে u যদি একটা ক্যাপিটাল ইউ হচ্ছে, আমার এখানে যে ভেরিয়েবল হচ্ছে h এবং q। সো h এবং q যদি আমার u ভেরিয়েবল হয়, তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনকে এভাবে আমরা লিখতে পারি যে ডাই u বাই ডাই টি প্লাস এই ডাই এক্স, এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ ইউ, যেখানে ফাংশন অফ ইউ হচ্ছে আমার প্রথম ইকুয়েশনের জন্য হচ্ছে কিউ, আর পরের ইকুয়েশনের জন্য হচ্ছে কিউ স্কোয়ার এইচ প্লাস জি এইচ স্কোয়ার বাই 2। এবং লাস্টের টার্মটাকে আমরা যদি সোর্স টার্ম এস অফ ইউ লিখি, এবং এস অফ ইউ হচ্ছে প্রথম ইকুয়েশনের জন্য 0 আর পরের ইকুয়েশনের জন্য হচ্ছে এস নট মাইনাস এস এফ। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে আমরা লিখতে পারি, ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই এফ ইউ বাই ডাই এক্স ইকুয়াল টু এস ইউ। এই ইকুয়েশনটা কোন ইকুয়েশনের মতো লাগে? আমাদের অ্যাডভেকশন, ডিফিউশন, রিঅ্যাকশন যে ইকুয়েশনটা আমরা করেছি, এর মধ্যে এই ইকুয়েশনটা কোন ইকুয়েশনের মতো তোমার দেখতে লাগে? ডিফিউশন স্যার। ঠিক ডিফিউশন এর মতো না। এই টার্মটা কি? আমার যে ইকুয়েশনটা দেয় ডাই সিউ বাই ডাই টি প্লাস ডাই ইউসি বাই ডাই এক্স ইকুয়াল টু অ্যাডভেকশন স্যার, জি স্যার। মাইনাস আর সি, একটা সোর্স টার্ম। অ্যাডভেকশন প্লাস ডিফিউশন। তার মানে অ্যাডভেকশন প্লাস রিঅ্যাকশন। এটাকে যদি আমরা রিঅ্যাকশনের এই এটা হচ্ছে সোর্স টার্ম, ঠিক আছে? এই ডিফিউশন হইতে গেলে কি লাগবে? ডিফিউশনের জন্য কি লাগবে? সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার লাগবে। এখানে কি সেকেন্ড অর্ডার আছে? না স্যার, ফার্স্ট অর্ডার। নাই, সো ফার্স্ট অর্ডার। এই কারণে এটা লুকস লাইক কি আমার অ্যাডভেকশন রিঅ্যাকশন ইকুয়েশনের মতো, বাট টু সাম এক্সটেন্ট যে তুমি রাইট যে এর মধ্যে আমার ডিফিউশন টার্ম বিল্ট ইন আছে, এটা আমি পরে দেখাবো যে এর মধ্যে কিন্তু ডিফিউশন টার্ম আসলে আছে। তার মানে এই ইকুয়েশনটা কেন আমরা অ্যাডভেকশন, ডিফিউশন, রিঅ্যাকশন ইকুয়েশনটা পড়েছি, কারণ হচ্ছে এই যে সেন্টওয়েড ইকুয়েশন, এটাও কিন্তু অ্যাডভেকশন, ডিফিউশন এবং রিঅ্যাকশন টার্ম এর মধ্যে আছে। আমরা এগুলো পরে আলাদা করে দেখবো। যাও, যেটা বলার উদ্দেশ্য, এটা হচ্ছে আমার ফুললি কনজারভেটিভ ফর্ম, কনজারভেটিভ ফর্ম অফ ইকুয়েশন। কারণ আমি এই যে ডাই এক্স এর মধ্যেই আমি সবকিছু রেখেছি। আরেকটা ওয়ে হচ্ছে নন কনজারভেটিভ ফর্ম, মানে এই ইকুয়েশনটাকেই আমরা যদি এভাবে লিখি, তো এখানে যেটা দিয়েছি এটা একটু মেমোরিতে রাখো, কারণ আমি স্ক্রিনটা রিমুভ করে দিচ্ছি। সো আগের ইকুয়েশনটা ছিল ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই এফ
u by di x equal to s of u. এই ইকুয়েশনটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি di t plus a di u by di x equal to s u, যেখানে a হচ্ছে অ্যাকচুয়ালি di f by u divided by di u. তো আমি যদি এটাকে করি, এটাকে যদি আমরা একটু ক্যালকুলাসের চেইন রুলে ফেলি, তো এটাকে যদি আমরা এভাবে লিখি যে ডাই ইউ and di u by di x equal to s u, তার মানে আমি f u কে u এর রেসপেক্টে আমরা চেইন রুল ইউজ করে ডেরিভেটিভ করে ডাই ইউ বাই ডাই এক্স করি। এখন আমরা f u কত, f u ছিল আমার প্রথমটা হচ্ছে q, আর ছিল কি q স্কয়ার বাই h প্লাস g h স্কয়ার বাই 2। ওকে, আর u ছিল কি আমার h and q। তাহলে আমরা যদি ডাই f বাই u করি বাই ডাই u করি, তাহলে আমরা কি পাই, একটা 2/2 ম্যাট্রিক্স পাবো। তার মানে প্রথমে আমার এটাকে যদি আমি h এর রেসপেক্টে ডিরাইভ করি, তাহলে কি পাবো বলো? প্রথমে q কে তুমি u দিয়ে যেহেতু করবা, প্রথমে q কে তুমি h দিয়ে ডিরাইভ করো, তাহলে কি পাবো, ডাই q বাই ডাই s পাবো আমি 0। আবার এই টার্মটাকে আবার q দ্বারা ডিরাইভ করো, তাহলে কত পাবো, ডাই q বাই ডাই q 1। তারপরে এটাকে তুমি একবার h দিয়ে করো, এই পুরাটাকে যদি h দিয়ে করো তাহলে কি পাও, q স্কয়ার বাই h এর হবে মাইনাস h স্কয়ার ডেরিভেশন, তাহলে এখানে আমরা পাবো, আর প্লাস এইটাকে যদি আমরা আবার h দিয়ে করি তাহলে পাবো আমরা 2gh বাই 2। তার মানে এখানে আমরা পাবো gh মাইনাস q স্কয়ার বাই h আসলে কি u, u ইকুয়াল টু হচ্ছে q বাই h। তাহলে এখানে আমরা পাবো g স্কয়ার বাই gh মাইনাস u স্কয়ার। আর এটাকে যদি আমরা এখন q দ্বারা করি, তাহলে এই টার্মটা হয়ে যাবে 0, যেহেতু এখানে কোনো q নাই, আর এটা হয়ে যাবে কত, 2q বাই h। q দ্বারা যদি আমরা এই টার্মটাকে যদি q দ্বারা ডিরাইভ করি, তাহলে কি পাবো, টোয়াইস q বাই h, মানে কি টোয়াইস u, তাহলে এটা হবে টোয়াইস u। তার মানে আমার a হয়ে গেল এইটা, সো a ইকুয়াল টু দিস ওয়ান। তার মানে কি, এই যে কনজারভেটিভ ফর্ম, এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, যেখানে ডাই h বাই ডাই t প্লাস ডাই q বাই ডাই x ইকুয়াল টু 0, আর ডাই q বাই ডাই t প্লাস আমার এটা ভেঙে হয়ে যাচ্ছে আমার এই a দিয়ে যদি গুণ করো h এর সাথে এবং q এর সাথে, a ম্যাট্রিক্স গুণন h and q, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে gh মাইনাস u স্কয়ার ডিভাইড বাই ডাই q, সরি gh মাইনাস u স্কয়ার times di h by di x plus twice u di q by di x equal to gh s naught minus sf। তার মানে আগের যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটাকে আমরা যদি ডিরাইভ করে ফেলি, তাহলে আমরা এই দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এইটা আর যে কনজারভেটিভ ফর্ম, এখান থেকে আমরা এটা এসেছি, আগে ছিল হলো পুরো জিনিসটা ডেরিভেশনের মধ্যে এই কিউ স্কয়ার এইচ
কিউ স্কয়ার এইচ এন্ড জি স্কয়ার টাইপ পুরাটা ছিল আমার ডিরাইভেশনের মধ্যে, আর এখন হয়ে গেছে আমার ডিরাইভেশন থেকে কি বাহিরে। সো এই দুইটা, এটার থেকে এটা আসে দুইটা ম্যাথমেটিক্যালি মোর অর লেস সেম, বাট থিওরিটিক্যালি যখন আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা করতে যাব তখন আসলে দুইটা একই না। বাট অনেক সময় আমরা এই ফরম্যাটেও আমরা লিখি, বিকজ যখন আমরা নন লিনিয়ার ইকুয়েশনকে লিনিয়ারাইজ করতে যাই তখন আমাদের এই ধরনের ফরম্যাটে করা লাগে, তখন আমার ডিরাইভেশনের বাইরে চলে আসে এই কোএফিসিয়েন্ট গুলো। আমরা চাইলে এগুলোকে কনস্ট্যান্ট হিসেবেও ধরতে পারি। এই কারণে এটাকে বলা হয় ফুললি কনজারভেটিভ ফর্ম, আর এটাকে বলা হয় নন কনজারভেটিভ ফর্ম। এগুলোর করার রিজন আছে, বাট আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এগুলোর ডিফারেন্সটা কি, কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ ফর্ম। আমাদের পরে কাজে লাগবে এই ফর্মগুলো। আর ফাইনালি আরেকটা আছে যেটাকে আমরা বলি পার্শিয়াল কনজারভেটিভ ফর্ম। সেখানে আমরা কি করি, সেখানে আমরা ডাই এইচ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, আর হচ্ছে ডাই কিউ বাই ডাই টি প্লাস ডাই বাই ডাই এক্স কিউ স্কোয়ার বাই এইচ। এখানে যেই আমরা এই টার্মটাকে আর নন কনজারভেটিভ হিসাবে ডিরাইভ করছি না, শুধু এই টার্মটাকে যেটা জি বি এইচ স্কোয়ার ছিল সেটাকে যদি আমরা করি, আমরা জানি যে আমরা পাই জি এইচ ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু জি এইচ, এস নট মানে কি আসলে ডাই জেড বাই ডাই এক্স মাইনাস এস এফ। তো আমরা যদি এই টার্মটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে আমরা জানি যে এস নট হচ্ছে এই Z1 Z2 এন্ড Z1, ডাই জেড হচ্ছে এইটার দুটো ডিফারেন্স, আর ডাই এইচ হচ্ছে এই দুটো ডিফারেন্স। তো আমরা যদি Z1 এবং Z2 কে যদি এটা H2 এটা H1 এই দুটাকে যদি যোগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাই ওয়াটার লেভেল Y1 এন্ড Y2। তো আমরা চাইলে ডেল্টা ওয়াই এর রেসপেক্টে ইকুয়েশনটাকে লিখতে পারি। তো সেটাই হচ্ছে এখানে যে আমরা যদি এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে আমার হয়ে যায় ডাই এইচ বাই মাইনাস ডাই বাই ডাই এক্স জেড প্লাস এইচ মাইনাস এস এফ, এবং এটাকে আমি বলতে পারি জি এইচ বাই মাইনাস ডেল্টা সে ডাই ওয়াই বাই ডাই এক্স মাইনাস এস এফ, অথবা এটাকে আমি বলতে পারি জি এইচ বাই এ ওয়াটার অফ, আগে এস নট ছিল এখন আমি বললাম ওয়াটারের যে এলিভেশন সেইটা। তো এইটাকে আমরা বলি পার্শিয়ালি তো এই ফর্মটাকে আমরা বলি পার্শিয়াল কনজারভেটিভ ফর্ম। এখন আসি স্টেডি স্টেট সলিউশন। আমাদের এই ইকুয়েশন দুটো কি মূলত ফর আনস্টেডি সলিউশন, আমরা জানি আনস্টেডি সলিউশন বা আনস্টেডি ইকুয়েশন, সলিউশন আনস্টেডি ইকুয়েশন। বাট আনস্টেডি ইকুয়েশন থেকে যদি আমরা স্টেডি স্টেট নন ইউনিফর্ম
স্টেডি স্টেট ইকুয়েশন যদি আমরা ডিরাইভ করতে যাই, নন ইউনিফর্ম ফ্লো যেটা, সিম্পলি আমরা কি করতে পারি? আনস্টেডি স্টেডি স্টেট মানে কি বলতো? টাইমের সাথে কোনো চেঞ্জ নেই স্যার। টাইমের সাথে কোনো চেঞ্জ নেই, তার মানে ডাই এইচ বাই ডাই টি কি তখন? 0। 0। তাহলে ডাই এইচ বাই ডাই টি 0। ডাই কিউ বাই ডাই টি কি? 0। ওকে, সো ডাই এইচ বাই ডাই টি যদি 0 হয়, তাহলে ডাই কিউ বাই ডাই এক্স আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাই? যে ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। এটা মানে কি? ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, এটা মানে কি? ইউনিফর্ম ফ্লো স্যার। নো, ওটার মানে ইউনিফর্ম ফ্লো না। ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, এটা তোমাকে কি ইনফরমেশন দিচ্ছে? এটা ইন্টিগ্রেশন করলে কি পাও? স্যার কিউ কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট। তার মানে এইটা তোমাকে বলতেছে কিউ হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে প্রথমে স্টেডি ফ্লোতে তোমরা যেটা জানো যে কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু, কিউ টু ইকুয়াল টু কিউ থ্রি। কিউ যে কনস্ট্যান্ট, এটা কোত্থেকে পাও? বিকজ এই স্টেডি স্টেট ইকুয়েশন এই আনস্টেডি স্টেটের কনজারভেশন অফ মাস থেকে পাও। কিন্তু মোমেন্টাম ইকুয়েশন কি দিবে? মোমেন্টাম ইকুয়েশন কি দিবে সেটা যদি করতে চাই, তাহলে আমাকে এই দুইটা টার্মকে আবার ডিরাইভ করতে হবে, ভাঙতে হবে, যেটা অলরেডি আমরা এ বের করার সময় করেছি। সো এটাকে যদি আমরা ভাঙি, যেহেতু আমার এইচ আর কিউ হচ্ছে আমার বোথ পার্ট, তার মানে এটাকে আমাকে একবার ইউ এবং ভি হিসাবে করতে হবে। আমি প্রথমে আমার এইচ এবং কিউ, তাহলে আমরা যদি এটাকে ভাঙি, প্রথমে তুমি এইচ এর রেসপেক্টে করো। সো তার মানে হচ্ছে কিউ স্কোয়ার টাইমস এইচ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাই বলো? মাইনাস 1/h স্কোয়ার টাইমস ডাই এইচ বাই ডাই এক্স। আমরা ইউভি করতেছি, প্লাস যদি আমরা কিউ এর রেসপেক্টে ডিরাইভ করি, তাহলে কি পাই আমরা? 1/h টাইমস 2q বাই ডাই কিউ বাই ডাই এক্স। এটা বুঝছো? বুঝতে পারছো এটা? এই জি কিউ স্যার। স্কোয়ার এইচ কে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ইউ এন্ড ভি যে ফর্মুলা, সেটাতে আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা ডাই এইচ বাই ডাই এক্স, ডাই কিউ বাই ডাই এক্স পেয়ে গেলাম। খেয়াল করো, এটাই কিন্তু, এই দুইটাই কিন্তু হচ্ছে যে এ এর ডেরিভেশন আমরা পেয়েছিলাম। আর প্লাস এইটাকে আমরা যদি করি, এখানে যেহেতু কিউ নাই, তার মানে শুধু এইচ এর রেসপেক্টে ডিরাইভ হবে, তাহলে এটা আমার হবে জি 2h বাই 2 টাইমস ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু gh s নট মাইনাস sf। এখন দেখো, স্টেডি স্টেটের জন্য আমরা কি বলেছি? ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। তার মানে আমি এটা কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আমার দাঁড়াচ্ছে ডাই এইচ বাই ডাই এক্স এর সামনে দাঁড়াচ্ছে এইটা জিএইচ মাইনাস এইটা হচ্ছে কিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু জিএইচ এস নট মাইনাস এস এফ। সো ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু কি হচ্ছে? GH S naught minus SF ডিভাইড বাই GH মাইনাস ইউ স্কোয়ার। এই যে এটাকে আমরা বলতে পারি কিউ বাই এইচ হচ্ছে ইউ। আমরা যদি GH দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা কি পাই?
S naught minus SF 1 minus U by U square by GH এবং U square by GH কি আসলে ফুড নাম্বার। Rod Fluid number. number। তাহলে আমরা এটা লিখতে পারি ডাই H by ডাই X equal to S naught minus SF divided by 1 minus fluid number square। এটাই হচ্ছে আমার স্টেডি স্টেটের জন্য নন ইউনিফর্ম ফ্লোর জন্য আমার যে ডেপথের যে ভেরিয়েশন হবে তার ইকুয়েশন, তার ফর্মুলা। তোমরা নন ইউনিফর্ম ফ্লোয়ের জন্য এই ইকুয়েশনটা দেখেছো, বাট এই ইকুয়েশনটা কিন্তু আমরা কোত্থেকে ডিরাইভ করলাম? এই যে আনস্টেডি ইকুয়েশন থেকে কিন্তু আমরা ডিরাইভ করলাম। তাহলে আমি যদি ক্লিয়ার করি, তাহলে দেখো যে স্টেডি স্টেটের জন্য স্টেডি স্টেট কেসের জন্য আমার ইকুয়েশন 1D সেন্ট বেনেট ইকুয়েশন becomes ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, যেখান থেকে তুমি বলো যে কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর পাচ্ছ ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু এস নট মাইনাস এস এফ ডিভাইড বাই 1 মাইনাস ফ্লুইড নাম্বার স্কোয়ার। এইটা তোমাকে কি দেয়? যে ডেপথের ভেরিয়েশন অফ ডেপথ। তার মানে এখানে কিন্তু দেখো ফ্লুইড নাম্বার আছে, তার মানে কিন্তু আমরা কিন্তু মোমেন্টামের একটা অংশ, ভেলোসিটির একটা অংশ এখানে আনতেছি। প্লাস কি থাকতেছে বলতো? আর কি কি টার্ম থাকতেছে? এস নট থাকতেছে, গ্র্যাভিটির টার্ম থাকতেছে, এস এফ থাকতেছে, 1 আছে মানে এই প্রেসার হেড থাকতেছে, ফ্লুইড নাম্বার থাকতেছে। তার মানে কি শুধুমাত্র আমরা আনস্টেডি স্টেট যে ডাই এইচ বাই ডাই টি আর হচ্ছে ডাই কিউ বাই ডাই টি, শুধুমাত্র এই টার্মগুলো আমরা নেগলেক্ট করছি, আর বাকি সব ফোর্স টার্ম কিন্তু আমরা রেখে দিচ্ছি। দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার স্টেডি স্টেট কেস। এবং স্টেডি স্টেট কেসটা বোঝার কেন প্রয়োজন? কারণ তোমার দেখা হবে যে মডেলিং এর 80% কেস তোমার হয়তো ওয়ান ডাইমেনশন, 90% 95% কেস তুমি আসলে সারা জীবনে ওয়ান ডাইমেনশনাল মডেলিং করবা। সেই ওয়ান ডাইমেনশনাল মডেলের ম্যাক্সিমাম কেস তুমি আসলে স্টেডি স্টেট করবা। তুমি যদি স্টেডি স্টেটই না বুঝো তাহলে তুমি আনস্টেডি স্টেট কিভাবে বুঝবা? তো আনস্টেডি স্টেট বুঝতে গেলে তোমাকে আগে স্টেডি স্টেট বুঝতে হবে। তো আমরা সরাসরি, এখানে আবার মজার ব্যাপার আছে যে আমরা অনেক সময় হেক্রাসে স্টেডি স্টেটের ক্ষেত্রে এই ইকুয়েশন সলভ করে, বাট অনেক মডেল আছে স্পেশালি 2D কেসের ক্ষেত্রে, এটা কিন্তু 1D এর ক্ষেত্রে, 2D কেসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্টেডি স্টেট সলিউশন নাই। সেখানে কিন্তু আমরা যে ফুল ইকুয়েশন যেটা এই পুরো ইকুয়েশনটা আমরা সলভ করি টু গেট এ স্টেডি স্টেট সলিউশন। তার মানে আনস্টেডি ইকুয়েশন তুমি যদি অনেক লম্বা সময় রান দাও তাহলে কি হবে? তুমি যদি একটা ডিসচার্জ, কনস্ট্যান্ট ডিসচার্জ ইনপুট দিয়ে তুমি যদি আনস্টেডি ইকুয়েশন রান দাও, তাহলে এট দ্য এন্ড অফ দ্য সিমুলেশন তুমি কি পাবা? হ্যালো, জি স্যার। তুমি কি পাবা? তোমার ডিসচার্জ যদি ভ্যারি না করো, কিউ যদি কনস্ট্যান্ট রাখো, রেখে যদি তুমি এই আনস্টেডি ইকুয়েশনে যদি লম্বা সময়ের জন্য রান দাও, তুমি কি পাবা? কি কনস্ট্যান্ট থেকে যাবে? কনস্ট্যান্ট থেকে যাবে, বাট সলিউশন যেটা পেলা সেটা কি? স্টেডি স্টেট সলিউশনই পাবা। জি স্যার। তার মানে এই স্টেডি স্টেটের যে ইকুয়েশনের যে বিহেভিয়ার, এটা তুমি আমরা আনস্টেডি দিয়েও কিন্তু করি। বিভিন্ন 2D মডেল 3D মডেলে যদি আমরা স্টেডি স্টেট সলিউশন চাই যে ফর ম্যাক্সিমাম ডিসচার্জ আমার
ওয়াটার লেভেল ভেরিয়েশন কি হবে, ভেলোসিটি ভেরিয়েশন কি হবে, এটা যদি বের করতে যাই 2ডির জন্য এরকম নন ইউনিফর্ম ফ্লো ফর্মুলা নাই। তখন আমরা কি করি, বেসিক্যালি আনস্টেডি ইকুয়েশনটাই রান করি অনেক লম্বা সময়ের জন্য, বা ডিসচার্জটা ভেরি করি না। দিন শেষে যে সলিউশনটা পাই সেটা আমরা পাই স্টেডি স্টেট সলিউশন। আর ওয়ান ডাইমেনশনের জন্য এই স্পেশাল ফর্ম অফ নন ইউনিফর্ম ফ্লো ফর্মুলা এইটা আমাদের আছে। এখন আসি আমরা এই ইকুয়েশনটা, এই ছোট্ট ইকুয়েশনটার বিহেভিয়ারটা একটু আমরা বুঝি। কারণ আমি যেটা বললাম যে তোমার আনস্টেডি সলিউশন বোঝার আগে তোমাকে স্টেডি স্টেট সলিউশন বুঝতে হবে। সো এটা হচ্ছে আমার স্টেডি স্টেট ইকুয়েশন, যে ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু এস নট মাইনাস এস এফ ডিভাইড বাই 1 মাইনাস রুট নাম্বার স্কোয়ার। তার মানে এই ইকুয়েশনটা আসলে যদি আমরা এখানে ডাই এইচ বাই ডাই এক্স লিখলাম, বাট যেহেতু এখানে কিউ হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমার সলিউশন শুধুমাত্র কি এইচ। তাহলে এটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ আর না বলে এটাকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবেও আমরা লিখতে পারি, যেহেতু আমার একটাই মাত্র ভেরিয়েবল। ওকে, এখন আসো একটা কেস, যে হোয়াট যদি s ইকুয়াল টু এস এফ হয়, s নট ইকুয়াল টু যদি এস এফ হয়, তাহলে কি হয়? স্যার এইচ কনস্ট্যান্ট, পরের লেভেল চেঞ্জ হচ্ছে না। তাহলে ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, রাইট? তাহলে এইচ ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। এইটাই তোমার কি কেস? স্যার ইউনিফর্ম কেস। মানে ইউনিফর্ম ফ্লো, দিস ইজ ইউর ইউনিফর্ম ফ্লো ফর্মুলা। যে ইউনিফর্ম ফ্লো ফর্মুলার মেইন ইয়ে হচ্ছে এস নট ইকুয়াল টু এস অফ, মনে থাকবে? আমরা শুধু ইউনিফর্ম ফ্লো বললে হবে না, ইউনিফর্ম ফ্লো মানে হচ্ছে আসলে এস নট ইকুয়াল টু এস এফ। এখন আসি, যদি এস নট নট ইকুয়াল টু এস এফ হয়, তাহলে আমাদের কেস কি? ডাই এইচ বাই ডাই এক্স নট ইকুয়াল টু 0, এটা কি কেস? স্যার নন ইউনিফর্ম ফ্লো। নন ইউনিফর্ম ফ্লো কেস। এখন এখানে আমরা দেখি কি কি কেস হতে পারে। ফার্স্ট হচ্ছে যে আমার যদি ফ্লুইড নাম্বার লেস দেন 1 হয়, ফ্লুইড নাম্বার লেস দেন 1 মানে কি কেস? কি ফ্লো? ফ্লুইড নাম্বার লেস দেন 1 মানে কি ফ্লো? সাবক্রিটিক্যাল ফ্লো। সাবক্রিটিক্যাল ফ্লো। এখন আমরা যদি দেখি যে এস এফ ইজ লেস দেন এস নট, এস এফ যদি এস নট থেকে হয়, তাহলে আমার ডেপথ নর্মাল ডেপথ থেকে কম হবে না বেশি হবে? এবং এস নট ইকুয়াল টু এস এফ মানে এটা কি? নর্মাল ডেপথ। যেটা ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ইউজ করে আমরা যে ডেপথটা পাই সেটা হচ্ছে আমাদের নর্মাল ডেপথ। তো এস এফ যদি এস নট থেকে কম হয়, তখন আমার এইচ কি নর্মাল ডেপথ থেকে কম হবে না বেশি হবে? ওপেন চ্যানেল ফ্লোর এগুলো পড়ে আসছো, বলো। স্যার মেবি গ্রেডেন হবে, মনে নেই। মনে নাই? মনে না থাকলে হবে না, এগুলো সব মাথার মধ্যে রাখতে হবে যদি ওপেন চ্যানেল ফ্লো নিয়ে কাজ করো। ইউ ইকুয়াল টু 1 বাই এন আর টু দি পাওয়ার 2/3 এস এফ টু দি পাওয়ার হাফ। ফর এ ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল আমরা ধরতে পারি যে আর ইকুয়াল টু এইচ। সো এইচ ইকুয়াল টু এন ইউ ডিভাইড বাই স্কোয়ার রুট অফ এস এফ অর স্লোপ টু দি পাওয়ার 3/2। এখন এস নট এস এফ ইকুয়াল টু যদি এস নট হয়, তাহলে সেটা হচ্ছে আমার নর্মাল ডেপথ, এন হচ্ছে এন ইউ বাই স্কোয়ার রুট অফ এস নট টু দি পাওয়ার 3/2। তাহলে এস এফ যদি এস নট থেকে
ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে এই নিচের টার্মটা কি হবে, ছোট হবে, এবং এইচ তাহলে কি হবে, বড় হবে। যদি বড় হয় তাহলে আমার সলিউশন কি, তো এটা যদি আমার হয় এইচ এন এবং আমার ডেপথ যদি আমার এইচ এন থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা কি দেখব, যে সলিউশনটা আস্তে আস্তে এই এই ইকুয়েশনটা মানে কি, আমরা ওর টেন্ডেন্সি হচ্ছে এস নট এবং এস এফ ইকুয়াল করার, বিকজ দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তার মানে এস এফ যদি এস নট এর ইকুয়াল না হয়, এস এফ আস্তে আস্তে ট্রাই করবে কি এস নট এর ইকুয়াল হতে। তার মানে এটা আস্তে আস্তে কি হবে, গ্র্যাজুয়ালি এদিকে কনভার্জ করতে থাকবে। তাহলে আমরা কি পেয়ে যাব, এটাকে কি কার্ভ বলে, তখন আমার dh বাই dx ইকুয়াল টু কি হবে, পজিটিভ, এবং আমরা কি পাবো, ব্যাকওয়াটার কার্ভ। এটাকে কি বলে, ব্যাকওয়াটার কার্ভ। বুঝতে পারছো? জি স্যার। নেক্সট কেস, যদি এস এফ গ্রেটার দেন এস নট হয়, তাহলে আমার এইচ হবে লেস দেন, আমার যদি স্লোপ যদি আমার ইয়ার থেকে বেশি হয়, তাহলে আমার ডেপথ হয়ে যাবে আমার কি হবে, নর্মাল ডেপথ থেকে কম। তাহলে সেই ক্ষেত্রে আমার জিনিসটা হয়ে যাবে, আমার তখন ডিএইচ বাই ডিএক্স হয়ে যাবে আমার নেগেটিভ, এবং আমরা পেয়ে যাব আমাদের ড্র ডাউন কার্ভ। তাহলে এটা যদি হয় আমার এইচ এন, এবং আমার নর্মাল ডেপথ থেকে যদি আমার ডেপথ যদি ডাউনস্ট্রিম ডেপথ যদি ছোট হয়, তাহলে এটা আস্তে আস্তে চেষ্টা করবে এই দিকে, তার মানে এটাকে আমরা একটা ড্র ডাউন কার্ভ পাবো। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট বুঝা। কিন্তু এটা কিন্তু কার জন্য, যদি ফ্রুট নাম্বার লেস দেন 1 হয়, ঠিক অপোজিট হয়ে যাবে হচ্ছে ফ্রুট নাম্বার যদি গ্রেটার দেন 1 হয়, সুপার ক্রিটিক্যাল ফ্লো এর জন্য। তোমরা দেখবা যে সুপার ক্রিটিক্যাল ফ্লো এর জন্য অপোজিট হয়ে যাবে, যখন এস এফ লেস দেন এস নট হবে, তখন ডিএইচ বাই ডিএক্স হয়ে যাবে নেগেটিভ, আর অন্য জায়গায় হয়ে যাবে পজিটিভ। এগুলো ওপেন চ্যানেল ফ্লো এর বইয়ে আছে। সো আমরা দুটো হাইপোথেটিক্যাল কেস স্টাডি আমি দেখাই, এটাকে আমরা বলি টু স্লোপ প্রবলেম। সো আমার যদি একটা মাইল্ডার স্লোপ থাকে, সেখান থেকে আমি একটা মাইল্ড স্লোপে যাই, তার মানে একটু স্টিপ হলো, তাহলে আমরা এই ট্রানজিশনে আমরা জানি কি নর্মাল ডেপথ কি হবে, এটা যেহেতু স্লোপ কম, এটা নর্মাল ডেপথ কি হবে, বেশি হবে, এটা যে স্লোপ বেশি, এটা নর্মাল ডেপথ কি হবে, কম হবে। তো আমি যদি আমার ডাউন স্ট্রিম কন্ডিশন যদি আমি এইটাই রাখি, এই নর্মাল ডেপথই রাখি, এই ট্রানজিশনে এসে কিভাবে মিট করবে, তার মানে এখানে ওয়াটার ডেপথ সেম হবে, এবং এখানে এসে এটা কি হবে, এরকম ড্র ডাউন হয়ে মিলবে। এটাই তো করে বুঝো তো তোমরা। আর যদি অপোজিট হয়, যে একটা কাইন্ড অফ স্টিপ স্লোপ আর একটু মাইল্ডার স্লোপ যদি হয়, এবং সেই ক্ষেত্রে আমার এই ট্রানজিশনে এটা যেহেতু স্টিপ, এখানে আমার ডাউন স্ট্রিম ওয়াটার এই নর্মাল ডেপথ একটু কম, আর এটা যেহেতু মাইল্ডার, আমার এখানে নর্মাল ডেপথ বেশি। সো আমার যদি ডাউন স্ট্রিমে যদি আমার ডেপথ নর্মাল ডেপথ দেওয়া হয়, তাহলে এটা আমার এইটুকু কনস্ট্যান্ট থাকবে, এবং এইখানে এসে এটা আবার ওই যে ড্র ওই ব্যাকওয়াটার কার্ভ সেটা হবে। বুঝতে পারছো সবাই? এটা জি স্যার। এটা তোমাদের জি, ওপেন স্যার। চ্যানেল ফ্লোতে তোমরা পড়ে আসছো, জি স্যার। ট্রানজিশন। সো
আরেকটা কেস স্টাডি সিমিলার, এইটাকে আমরা বলি 3 স্লোপ প্রবলেম। আমার পিএইচডি তে আমি এই কেস স্টাডিটা নিয়েই মূলত আসলে কাজ করেছি। এটা 2 স্লোপ প্রবলেমেরই জাস্ট বলা যায় একটা কন্টিনিউশন। যে আমি যদি এরকম একটা কেস স্টাডি করি যে এটা মাইল্ডার, তারপর একটা মাইল্ড স্লোপ, তারপরে একটা আরেক সেম মাইল্ডার স্লোপ আমরা যদি দেই, তার মানে এখানে আমি ট্রানজিশন এখন দুইটা করলাম। আর বেসিক্যালি আগের আইডিয়াটাই, এটা দেখার উদ্দেশ্য যাতে আমি আমি যদি, তাহলে এখানে আমার নর্মাল ডেপথ হচ্ছে বেশি, এখানে আমার নর্মাল ডেপথ কম, এখানে আমার নর্মাল ডেপথ বেশি। তো আমি যদি ডাউন স্ট্রিমে যদি আমি নর্মাল ডেপথই দেই, তাহলে আমার ওয়াটার লেভেল এখানে কনস্ট্যান্ট হবে। কারণ আগে ছিল একটা ট্রানজিশন, এখন হবে দুইটা ট্রানজিশন। তার মানে এইখানে আমার ওয়াটার লেভেল এখানে মিট করতে যাবে। সো আমার এখানে হবে একটা ব্যাক ওয়াটার কার্ভ, আর এখানে হবে আমার একটা ড্র ডাউন কার্ভ। ওকে, ক্লিয়ার? জি তোমরা স্যার। এরকম অপোজিটও তৈরি করতে পারো। এখন এটা তো আমি যদি বললাম যে স্টেডি স্টেট ইকুয়েশন দিয়ে যদি আমরা সলভ করি, ডাউন স্ট্রিমে যেটা বাউন্ডারি কন্ডিশন দেই, আমরা যেটা বললাম যে ডাই এইচ বাই ডাই এক্স ইকুয়াল টু এস নট মাইনাস এস এফ ডিভাইড বাই 1 মাইনাস ফ্লুইড নাম্বার স্কোয়ার, এই ইকুয়েশনটা দিয়ে আমরা যদি এটাকে নিউমেরিক্যালি সলভ করি, ডাউন স্ট্রিমে যদি আমরা বাউন্ডারি কন্ডিশন দেই, এটা কিন্তু এভাবে আস্তে আস্তে প্রপাগেট করে তোমার এটা সলভ করবে। তার মানে স্টেডি স্টেট আসলে কি সলভ করে? স্টেডি স্টেট আসলে কি সলভ করে? যদি একটা ন্যাচারাল রিভারের কথা চিন্তা করো, এবং ন্যাচারাল রিভারে এরকম অনেক আপস এন্ড ডাউন থাকতে পারে, তাহলে এটা আমি দিলাম হলো এই প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান। আর এটা হচ্ছে আমার আসলে, এটা যেটা দিলাম এটা হলো ধরো বেড। যদি বেড যদি আমার এরকম হয়, তাহলে তুমি ওয়াটার লেভেল কিরকম এক্সপেক্ট করো? ডিপেন্ড করে তোমার ফ্লো আসলে কন্ডিশন কি। যদি ফ্লো যদি সাবক্রিটিক্যাল হয়, তাহলে আমরা কি এক্সপেক্ট করি যে ডিউন গুলাতে কি হয়? ওয়াটার লেভেল হাই হবে, এখানে এসে লো হবে, এরপরে আবার হাই হবে, আবার লো হবে, আবার হাই হবে, লো হবে, হাই হবে, লো হবে করে এই ওয়াটার লেভেল আসলে তুমি সিমুলেট করো। তার মানে তুমি আসলে মডেলিং এ করো কি, যে বিভিন্ন তোমাকে একটা ডাউনস্ট্রিম বাউন্ডারি কন্ডিশন দিতে হয়, এবং এই ফর এ গিভেন ডিসচার্জ তুমি কি পাও, H1 H2 H3 এগুলো সলভ করো। তার মানে স্টেডি স্টেটে তুমি কি পাও, ডিফারেন্ট লোকেশনে এই 1 2 3 4 5 2 n পর্যন্ত ডিফারেন্ট লোকেশনে যতগুলো গ্রিড, ততগুলো তুমি ডেপথের সলিউশন করো বিভিন্ন পয়েন্টে। তাহলে বিষয়টা ক্লিয়ার? আমরা স্টেডি স্টেটে আসলে কি সলভ করতেছি? বিভিন্ন হাইট, বিভিন্ন ডেপথ পেলেই আমরা কি পাই? হাইট পাই। বিভিন্ন, তুমি সলভ করো ডেপথ, তার সাথে যখন বেড লেভেল যোগ করবা, তখন তুমি পেয়ে যাবা ওয়াটার লেভেল। ঠিক আছে? জি স্যার। সো ওই যে আমি বললাম যে আমরা অনেক সময় আনস্টেডি ইকুয়েশন রান করে আমরা এই ওয়াটার লেভেলটা পেতে পারি, এই ওয়াটার লেভেলটা পেতে পারি। আমরা যদি একটা কাজ করি, 3 স্লোপ প্রবলেমকে যদি আমরা একটা কনস্ট্যান্ট কিউ এর জন্য রান দেই, আর একটা ইনিশিয়াল ডেপথ দিয়ে যদি রান দেই, আমার সিনারিওটা হবে এরকম যে শুরুতে আমি যখন রান দিব, এটা যেহেতু স্টিপ স্লোপ, ও কি করবে, ডিসচার্জ প্রথমে এই ট্রানজিশনটা কনস্ট্যান্ট রাখবে, এইখানে ডিসচার্জ হঠাৎ করে বাড়াই দিবে, আবার এখানে ডিসচার্জ কমে যাবে, এরপর এই জায়গায় ডিসচার্জ বেশি হবে। এটা হলো টি ইকুয়াল টু 0-তে। আমি যদি আনস্টেডি ইকুয়েশন দিয়ে এটা সিমুলেট করতে যাই, তারপরে যত টাইম ধরে রান দিব, আমার এই ডিসচার্জ কি করবে, মুভ করতে থাকবে। ডিসচার্জ মুভ করতে করতে
এক পর্যায়ে আমার ডিসচার্জ কনস্ট্যান্ট হয়ে যাবে এবং আমরা এই ওয়াটার লেভেলটা পেয়ে যাব। বাট শুরুতে কিন্তু আমি এই ওয়াটার লেভেল পাবো না। শুরুতে আমি ওয়াটার ডেপথ এখানে এখানে হাই, তারপরে সবখানে হাই ধরলাম, আমরা কনস্ট্যান্ট ওয়াটার ডেপথ দিয়ে রান দিলাম, কিন্তু আস্তে আস্তে আমার ওয়াটার ডেপথ এই ফর্মটা নিতে থাকবে। এখানে ড্র ডাউন, এখানে ব্যাক ওয়াটার, কিন্তু এটা কিন্তু আনস্টেডি স্টেট দিয়ে রান দিলে হয়তো অনেক 1 ঘন্টা 2 ঘন্টা সিমুলেশন ডিপেন্ডিং অন দ্য লেংথ, সিমুলেশনের পরে ফাইনালি আমরা এই স্টেডি স্টেট সলিউশনটা পাবো। তার মানে আনস্টেডি ইকুয়েশন দিয়েও আমরা কি করতে পারি, এই স্টেডি স্টেট কেস সলভ করতে পারি। বা বেসিক্যালি স্টেডি স্টেটে আমরা কি করি বললাম, যে একটা রিভার চ্যানেল দেওয়া থাকলে সেই চ্যানেলের বিভিন্ন লোকেশনে ফর দ্য গিভেন ডিসচার্জ আমার ওয়াটার লেভেল কত হবে সেইটাই আমরা এই ইকুয়েশন থেকে সলভ করি। ঠিক আছে, আপাতত এইটুক। নেক্সট ব্রেকের পরে আমি আনস্টেডি সিমুলেশনের আমরা মুভ করব। ফুয়াদ। সো আমরা এই ওয়ান ডাইমেনশনাল সেন্টমেন্ট ইকুয়েশন থেকে আমরা স্টেডি স্টেট নন ইউনিফর্ম ফ্লো ফর্মুলা আমরা ডিরাইভ করেছি, দেখেছি, এবং আমরা দেখেছি যে স্টেডি স্টেট কেস আসলে কি। যদি আমার একটা এরকম ন্যাচারাল চ্যানেল থাকে যেখানে আনডিলেশন থাকবে এবং সেইখানে আমার ওয়াটার লেভেলটা হবে যেখানে আমার এরকম স্লোপ নেগেটিভ, সেখানে আমার স্লোপ যেখানে ফ্লোর নাম্বার যদি লেস দেন 1 হয় ফর সাবক্রিটিক্যাল ফ্লো, আমরা জানি যে যে ওয়াটার লেভেল তোমার হবে যেখানে এরকম ডিপ, সেখানে ওয়াটার লেভেল হাই, ব্যাক ওয়াটার যেখানে স্লোপ পজিটিভ সেখানে এটা এরকম ড্র ডাউন, এরকম অল্টারনেট ডিউনের মতো হয়ে আমার ওয়াটার লেভেল হবে। তো এটা হচ্ছে ফর কিউ অ্যান্ড ফর এইচ। এখন আমরা আনস্টেডি, তো এটা আমরা দেখলাম স্টেডি স্টেট, তারপরে হচ্ছে আমার আনস্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে কি আমরা দেখলাম যে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3, মানে হচ্ছে কিউ কনস্ট্যান্ট। তার মানে আমাদের যদি টাইম স্টেপ বা টাইম গ্যাপের মধ্যে আমরা যদি ডিসচার্জকে কনস্ট্যান্ট ধরি তাহলে সেটা হচ্ছে স্টেডি স্টেট। আর আনস্টেডি অ্যাক্সেলারেশন মানে কি, যে আমরা যদি একটা হাইড্রোগ্রাফ ড্র করি, এটা যদি টাইম হয়, এটা যদি কিউ হয়, তাহলে আমরা যদি আমাদের টিপিক্যাল একটা রিভারের হাইড্রোগ্রাফ দেখি, যে আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টা আমার লো ফ্লো থাকে, মোর হলে ডিসচার্জ কনস্ট্যান্ট থাকে, তারপর ডিসচার্জ আস্তে আস্তে বাড়তে থাকে, আবার আমার সেপ্টেম্বর অক্টোবরের পরে আবার নভেম্বর ডিসেম্বরে যে এটা কমতে থাকে। তার মানে আনস্টেডি স্টেট হচ্ছে আমার কিউ টাইমের সাথে ভেরি করতেছে।
এটা হচ্ছে ফুল আনস্টেডি স্টেট। মিডলে একটা স্টেট আমরা বলতে পারি যে কোয়াজি আনস্টেডি বা কোয়াজি স্টেডি, কোয়াজি স্টেডি স্টেট বা কোয়াজি আনস্টেডি, দুইটাই আমরা বলতে পারি। তেমন হচ্ছে ফুল স্টেডি স্টেটও না, ফুল আনস্টেডি স্টেটও না। তার মানে আমি যদি এইটাকেই যদি আমরা ধরি যে এই হাইড্রোগ্রাফটাকে যে আমি যদি ধরি যে এইটুক আমার হচ্ছে কনস্ট্যান্ট, তারপর এখান থেকে এইটুক যে বাড়ছে আমি যদি ধরি যে এইটুক আমার কনস্ট্যান্ট, এখান থেকে এইটুক বাড়ছে আমি যদি ধরি যে এইটুক আমার কনস্ট্যান্ট, এরকম এখান থেকে এইটুক বাড়ছে আমি যদি ধরি যে এইটুক আমার কনস্ট্যান্ট, এভাবে যদি আমি পুরো জিনিসটাকে যদি আমরা যদি হাইড্রোগ্রাফের মধ্যে দেখি যে এইখান থেকে এইটুক চেঞ্জ হচ্ছে, এখান থেকে চেঞ্জ হচ্ছে, আমি ধরলাম যে না এই চেঞ্জটা হচ্ছে না, এইটা হচ্ছে আমার অ্যাভারেজ ফ্লো। আবার এই হাইড্রোগ্রাফের মধ্যে আমি বললাম যে এইটা হচ্ছে আমার অ্যাভারেজ ফ্লো। এরকম এই হাইড্রোগ্রাফটাকে যদি আমরা ডিফারেন্ট হাইড্রোগ্রাফে ভাগ করি, করে যদি আমি ধরি যে এইটুকু আমার অ্যাভারেজ ফ্লো, তার মানে কি আমি আনস্টেডি স্টেটটাকে অনেকগুলো কনস্ট্যান্ট বা স্টেডি স্টেট ডিসচার্জ দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করে নিতে পারি, পারি না? এবং সেক্ষেত্রে যদি আমি আনস্টেডি স্টেট সলভ করলাম না, এখান থেকে এইটুকের জন্য এই ডিসচার্জের জন্য স্টেডি স্টেট করলাম একটা ওয়াটার লেভেল, তারপরে আরেকটা ডিসচার্জের জন্য আরেকটা ওয়াটার লেভেল, তারপরে আরেকটা ডিসচার্জের জন্য আরেকটা ওয়াটার লেভেল, আরেকটা ডিসচার্জের জন্য আরেকটা ওয়াটার লেভেল। তার মানে আমি সিরিজ অফ স্টেডি স্টেট সলিউশন দিয়েও আমি চাইলে ফুল আনস্টেডি স্টেটটাকে সিমুলেট করতে পারি। দ্যাটস কোয়াজি আনস্টেডি বা কোয়াজি স্টেডি সলিউশন। ঠিক, কোয়াজি স্টেডি হবে না, এটা কোয়াজি আনস্টেডি হবে। তার মানে আমি আনস্টেডিটাকে আমি বলছি কোয়াজি, নট ফুললি আনস্টেডি, কোয়াজি আনস্টেডি স্টেট বা আনস্টেডি সলিউশন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে স্টোরেজটা হওয়ার কথা সেই স্টোরেজটা ফুললি আনস্টেডির যে ডাইনামিক্সটা সেইটা এখানে আসবে না। তার মানে আমি আনস্টেডি হাইড্রোগ্রাফকে সিরিজ অফ কনস্ট্যান্ট ডিসচার্জ দিয়ে রিপ্রেজেন্ট করে যে সলিউশনটা আমি পাবো এটাকে আমরা কোয়াজি আনস্টেডি। এর সুবিধা কি হলো যে আমি এই পুরো কমপ্লেক্স এই ইকুয়েশনটা সলভ করলাম না, আমি স্টিল স্টেডি স্টেটের যে ডাইএইচ বাই ডাইএক্স ইকুয়াল টু যে ইকুয়েশনটা S naught minus S save divided by 1 minus root number square, যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দিয়েই আমি করে ফেললাম, কারণ স্টেডি স্টেট সিমুলেশন খুব সিম্পল। তোমার হেক্রাসি দেখবা এই স্টেডি স্টেট আছে, আবার 1D কোয়াজি আনস্টেডি সলিউশনও আছে, আবার ফুল আনস্টেডি স্টেটও আছে। ওকে, সো এটা হলো একটা পার্ট। এখন আসি আমরা ফুল আনস্টেডি সিমুলেশনে। সো এখন আসি আমরা যেই মেইন টপিকস আমাদের, সলিউশন আনস্টেডি সিমুলেশন। আমরা এখন আবার ইকুয়েশন লিখি।
তো তোমাদের মনে আছে যে কোনটা কি টার্ম? এটা খুব ইম্পর্টেন্ট, বলো। প্রথম টার্মটা কি টার্ম? যদি আমরা রাইট থেকে আসি, GHSF, এটা কি টার্ম? ফ্রিকশন টার্ম। GHS0, এটা কি টার্ম? গ্র্যাভিটি টার্ম। So number 1, number 2, number 3. Number 3 কি টার্ম? তোমাদের কথা শুনতে পাচ্ছি না। Number 3 কি টার্ম? Pressure term, sir. প্রেসার টার্ম। এবং নাম্বার 4 অ্যাক্সিলারেশন টার্ম। ওকে, এখন যখন আমরা আনস্টেডি সিমুলেশন করতে যাচ্ছি, যে আনস্টেডি, তার মানে এখন আর এই টার্মটাকে আর বাদ দেওয়া যাবে না, এই দুইটা, কারণ আমরা এখন সলিউশনই করতেছি আনস্টেডি। কিন্তু তার মানে আমার ডাইএইচ বাই ডাইটি প্লাস ডাইকিউ বাই ডাইএক্স, এইটা কনজারভেশন অফ মাস পুরোটা থাকতেছে। এখন আমরা মোমেন্টাম টার্মও থাকতেছে। এখন আমরা অ্যাজাম্পশন যদি করি যে ওকে, আমি সবগুলো টার্ম যদি আমি নেই, আমি যদি এই এসএফ হচ্ছে আমার মেইন ফ্রিকশন টার্ম, তাহলে এসএফ ইকুয়াল টু, আমি যদি এই সবগুলোকে এদিকে পাঠাই তাহলে আমার কি হয়, এস নট জিএস দ্বারা ভাগ করে দেই, তাহলে আসে এস নট মাইনাস 1 বাই জিএইচ ডাই বাই ডাই এক্স GH square by 2 minus 1 by GH di by dx of Q square by H minus 1 by GH di Q by di T। যেখানে অলরেডি আমরা জানি এটা হচ্ছে আমার গ্র্যাভিটি টার্ম, এটা হচ্ছে আমার প্রেসার টার্ম, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন টার্ম, আর ফাইনালি আমার আমাদের ডাইকিউ বাই টু। সো অ্যাক্সিলারেশনের মধ্যে আবার দুইটা আছে, এটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যাক্সিলারেশন ডাই এক্স, আর এটা হচ্ছে আমার টেম্পোরাল অ্যাক্সিলারেশন। এই দুইটাই অ্যাক্সিলারেশন, টেম্পোরাল অ্যাক্সিলারেশন। এখন আমরা যদি ইনিশিয়ালি যে আমরা চাই যে আনস্টেডি স্টেট সলভ করতে, বাট আমরা প্রথমে যদি এসিউম করি যে আমি প্রেসার টার্ম এবং অ্যাক্সিলারেশন টার্মগুলোকে নেগলেক্ট করি, তার মানে ইমাজিন এমন একটা ফোর্স, যেই ফোর্সটা, আমি যদি একটা হরিজন্টাল ড্র করি, এমন একটা কেস চিন্তা করো যেখানে এই যে অ্যাক্সিলারেশন মানে কি, এই যে ফ্ল্যাট যে রাইজিং, এটা গ্র্যাজুয়ালি রাইজ করছে, তার মানে আমার উইথ রেসপেক্ট টু টাইম এবং উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, আমার যে কিউ এর চেঞ্জ, এটা যদি এরকম সাডেনলি রাইজ করতো, ভেরি ফাস্ট মুভ করতো, তাহলে আমরা এই অ্যাক্সিলারেশন টার্মটাকে নেগলেক্ট করতে পারতাম না। আমরা এমন একটা ইমাজিন করি যে আমরা এই টার্ম গুলোকে নেগলেক্ট করলাম। দেন আরেকটা কেস চিন্তা করো যেখানে আমার বোথ সাইডে ওয়াটার লেভেল ইকুয়াল, বোথ সাইডে ওয়াটার লেভেল যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের প্রেসার টার্মের যে ডিফারেন্স, সেটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে আমার বাকি থাকে কি, SF equal to S naught,
এটা আসলে কি? হ্যালো, SF ইকুয়াল টু S নট, এটা আসলে কি? Uniform flow, sir. ইউনিফর্ম ফ্লো। এই যখন আমরা বলতেছি H1 ইকুয়াল টু H2, তার মানে আমরা ধরতেছি কি যে ডেপথ সেম, তার মানে আমার এই SF এবং S নট এবং SW এবং SF হচ্ছে আমার সেম, নট জিরো, ইকুয়াল। তার মানে আমার ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, তার মানে আমার এই টার্মটার এগুলো সব বাদ হয়ে গেল, আমার এই অ্যাক্সেলারেশন টার্ম সব বাদ হয়ে গেল, দিস বিকাম জিরো। তাহলে আমাদের একটা কেস 1, আমরা কিন্তু এখন আনস্টেডি সলভ করতেছি। তার মানে কেস 1, যেখানে আমরা neglecting all terms except কি, তার মানে 0 equal to GH S naught minus SF or S naught equal to SF, এবং আমরা জানি যে এটা আসলে কি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা। তাহলে ইউনিফর্ম ফ্লো বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা। তাহলে ইউনিফর্ম ফ্লো ফর্মুলাতে আমরা জানি কি যে U ইকুয়াল টু কি 1/n r to the power 3 S F or S naught to the power half, right? So SF যেহেতু S naught, আমরা যদি Q বলি তাহলে Q ইকুয়াল টু কি 1/n A r to the power 2/3 S F or S naught to the power half। তার মানে কি Q is a function of area। বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা আমাদের কি দিচ্ছে যে ডিসচার্জ হচ্ছে আমার এরিয়ার, আমরা Q ইকুয়াল টু 1/A r to the power 2/3 S F to the power half, এই ইউনিফর্ম ফ্লো ফর্মুলা দিয়ে আমরা বেসিক্যালি কি বলছি যে Q আসলে ফাংশন অফ এরিয়া, অথবা আমরা আদার হ্যান্ড আমরা বলছি যে এরিয়া ইজ ফাংশন অফ কিউ। আমরা যদি কিউ জানি তাহলে এরিয়া জানতে পারি, আবার এরিয়া যদি জানি তাহলে কিউ জানতে পারি। তার মানে বোথ ইউনিফর্ম ফ্লো ফর্মুলা আমাদের কি দিচ্ছে, কিউ আর এ এর সাথে যে রিলেশনশিপটা সেটাই আমাদেরকে দিচ্ছে। তো এখান থেকে আমরা লিখতে পারি এরিয়া ইকুয়াল টু এন কিউ divided by SF at something so Q is function of A or area is equal to function of Q, আমরা এইভাবে বলতে পারি। এখন আমরা আসি, যদি এরিয়া ইজ ফাংশন অফ কিউ হয় তাহলে আমরা বলতে পারি যে ডাই এ বাই ডাই কিউ ইকুয়াল টু ডাই অফ ডাই কিউ ফাংশন অফ কিউ। ওকে, and ডাই এ বাই ডাই টি কে আমরা লিখতে পারি চেইন রুল ইউজ করে। আমরা যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা যায় আমাদের কনজারভেশন অফ মাস বা কনজারভেশন অফ মাস থেকে আমরা পাই ডাই এ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। এটা ঠিক আছে। আর আমরা মোমেন্টামকে আমরা কনভার্ট করলাম ইউনিফর্ম ফ্লো ফর্মুলাতে, নেগলেক্টিং অল আদার টার্মস। এখন এখান থেকে আমরা ডাই এ বাই ডাই টি কে আমরা লিখতে পারি ডাই এ বাই ডাই টি ইকুয়াল টু, যদি আমরা চেইন রুল অ্যাপ্লাই করি, যে ডাই এ বাই ডাই কিউ by di q by di t plus di q by di x equal to 0 করতে পারি। সো এই যে ডাই এ বাই ডাই কিউ, এটা তো একটা ইয়ার টার্ম, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন টার্ম, রাইট? এটাকে যদি আমরা ফিক্স করে দেই, এই যে আমরা যদি আমি বলি যে কিউ আগে ছিল তোমার নট কিউ, এরিয়া আগে ছিল তোমার ফাংশন অফ বোথ এক্স এন্ড টাইম,
এখন আমি বলে দিলাম যে এরিয়া হচ্ছে ওয়ানলি ফাংশন অফ তোমার এক্স। ওকে, তাহলে আমরা এটাকে আমরা নিয়ে আসতে পারি যে একটা ডিফারেন্সিয়াল ফর্মে, যে ডাই এ বাই ডাই কিউ এট এক্স ইকুয়াল টু এক্স নট লোকেশনে, যে একটা ডিস্টেন্স বা লোকেশনে, যে কোনো লোকেশনে আমরা যে এরিয়ার সাথে যে কিউ এর যে রিলেশনশিপ, সেখান থেকে আমরা ডাই এ বাই ডাই কিউটা আমরা পেয়ে যাব। তার মানে এটা একটা ভ্যালু, নট এখন আর পার্শিয়াল টার্ম। যদি এটা একটা ভ্যালু হয়ে যায়, এটা একটা কোফিশিয়েন্ট হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি ডাই কিউ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা যেটা কোফিশিয়েন্ট হয়, এই কোফিশিয়েন্টটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাই? ডাই কিউ বাই ডাই টি প্লাস ডাই কিউ by di a x equal to s naught times di q by di x equal to 0। এটাকে যদি এটা যদি একটা কোফিশিয়েন্ট, একটা ভ্যালু, যে কিউ যে ফাংশন অফ এ, একে আমরা জাস্ট এরিয়া দ্বারা যদি ডিফারেন্সিয়েট করি, করে আমরা যে ভ্যালুটা পাই, সেটা হচ্ছে আমার এই কোফিশিয়েন্টটা। মানে দিস ইজ এ কোফিশিয়েন্ট। এটা যদি আমরা বলি যে এ, এই কোফিশিয়েন্টটার নাম দিই আমরা এ, এ ইকুয়াল টু ডাই কিউ বাই ডাই এ at x equal to x naught or x location. So q is a function of area. একে যদি আমরা a দ্বারা ডিফারেন্সিয়েট করি, করে আমরা যে কোফিশিয়েন্টটা পাবো, দ্যাট ইজ a। আমরা যদি এটা বসাই, তাহলে এই ইকুয়েশনটা কি হয়? ডাই কিউ বাই ডাই টি প্লাস এ ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা দেখতে কিরকম, কার মতো লাগে? Advection, sir. Advection, sir. Pure advection. আমার আবার আমি একটু লিখি, তাহলে ডাই কিউ বাই ডাই টি প্লাস এ ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা লাগে কিসের মতো? পিওর অ্যাডভেকশন। এবং পিওর অ্যাডভেকশন ইকুয়েশনের সলিউশন কি বলো, তোমরা জানো? X minus ut. তার মানে পিওর অ্যাডভেকশনের এইটার কিউ, এটার সলিউশন কিউ ইকুয়াল টু হবে ফাংশন অফ এক্স মাইনাস এ টি, যেখানে এ ইকুয়াল টু কি, ইউ ইকুয়াল টু কি, এ। এবং যদি আমি যদি তার মানে বলি যে এটা যে একটা রিভার হয়, এই রিভারে যদি একটা হাইড্রোগ্রাফ, এরকম একটা হাইড্রোগ্রাফ আসে, তাহলে এই হাইড্রোগ্রাফটা কি হবে? এই হাইড্রোগ্রাফটার শেপ এই এই লোকেশনে কিরকম হবে বলো? একটা ফ্লাড হাইড্রোগ্রাফ আসতেছে, এই ফ্লাড হাইড্রোগ্রাফটা তোমার 10 দিন পরে এক্স ইকুয়াল টু, যদি এটা ইনিশিয়াল এক্স নট হয়, এক্স ইকুয়াল টু এক্স এল এ, যে এই হাইড্রোগ্রাফটার শেপ কিরকম হবে? X equal to not এ যা ছিল তাই। এক্স ইকুয়াল টু নটে যা ছিল তাই হবে, কোনো ডিফিউশন হবে না, কিছুই হবে না। এটা কত স্পিডে মুভ করবে? এই যে শেপটা, এটা কত স্পিডে মুভ করবে? S speed, sir. এ স্পিডে মুভ করবে। এটা কি বুঝতে পারছো Yes, সবাই? sir. তার মানে দেখো যে আমার যদি এই আনস্টেডি স্টেটে সলভ করতেছি, সাইনওয়েড ইকুয়েশনে সলভ করতেছি, বাট আমার যদি কেস এরকম হয় যেখানে আমার অ্যাক্সিলারেশন খুবই কম, যেখানে আমার গ্র্যাভিটি এবং ফ্রিকশন এই দুটো টার্ম অনেক হাই হয়। এখন কম মানে কি, আমার যদি ওইগুলো টার্ম
অ্যাক্সিলারেশনের টার্ম যদি হয় ধরো অর্ডার অফ 0.0001 আর এই স্লোপের টার্ম যদি হয় 0.01, তার মানে এই স্লোপ এদের তুলনায় অলমোস্ট 100 টাইমস বেশি, ঠিক না? আমরা যদি অ্যাক্সিলারেশন টার্ম গুলোকে বের করতে পারি, করে যদি দেখি যে অ্যাক্সিলারেশন টার্ম হচ্ছে অর্ডার অফ 10⁻⁴ আর এখানে হচ্ছে 10⁻², আর 10⁻, তার মানে কি এই টার্মটা এটার থেকে কত গুণ বেশি? 100 টাইমস বেশি। তার মানে আমার অ্যাক্সিলারেশন এফেক্ট থেকে এই টার্মের এফেক্ট আমার বেশি হবে। তখন আমি চোখ বন্ধ করে সলিউশন না করে আমি বলে দিতে পারি যে আমার ডিসচার্জ এই কাইনেমেটিক ওয়েভ ফর্মুলাতে মুভ করবে। বুঝতে পারছো? তার মানে অনেক কেসেই আমরা এই সিম্পল ফর্মুলা ইউজ করে সলভ করে ফেলতে পারি। সো তোমরা ইয়েতে দেখো যে এই কাইনেমেটিক ওয়েভ ফর্মুলা, এটাকে বলা হয় কাইনেমেটিক ওয়েভ মডেল। কাইনেমেটিক ওয়েভ মডেল। সো আমি একটু ক্লিয়ার করি। সো কাইনেমেটিক ওয়েভ মডেল অনেক মডেলে 2D মডেল আছে, অনেক 2D মডেলেই ওভারল্যান্ড ফ্লো, বিশেষ করে ওভারল্যান্ড ফ্লো মডেলিং এর ক্ষেত্রে ওভারল্যান্ড ফ্লো মানে হচ্ছে তোমার রিভার আছে, তোমার ফ্লাড প্লেনে কি ধরনের মুভ করতেছে, অথবা আরবান এরিয়াতে তোমার ড্রেনেজ চ্যানেল আছে, ড্রেনেজ চ্যানেলের পাশে যে ক্যাচমেন্ট আছে, এই ক্যাচমেন্টের উপরে খুব অল্প ডেপথ এবং হাই ফ্রিকশন, ডেপথ অনেক কম কিন্তু পেভমেন্টের উপর দিয়ে যাচ্ছে, হাই ফ্রিকশন। এইসব ক্ষেত্রে দেখা যায় যে ফুল ডাইনামিক, যদি ফুল মডেলটা করি এটাকে বলা হয় ডাইনামিক ওয়েভ মডেল। তার মানে তুমি যদি ফুল সেন্ট ভ্যানেন্ট ইকুয়েশন যদি তুমি মডেল করো, এটাকে বলা হয় ডাইনামিক ওয়েভ বলে। তো আমার ফুল ডাইনামিক ওয়েভ মডেল তখন সলভ করে না, তখন শুধু ওভারল্যান্ড ফ্লো এর জন্য আমার কাইনেমেটিক ওয়েভ মডেল আমরা অ্যাপ্লাই করি, সলভ করি। তো কাইনেমেটিক ওয়েভ মডেল আমরা দেখলাম যে ডাই কিউ বাই ডাই টি প্লাস এ ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, যেখানে এ হচ্ছে ডাই কিউ বাই ডাই এ এট এক্স ইকুয়াল টু এক্স নট এ। এবং এই কাইনেমেটিক ওয়েভ মডেল তোমার অ্যাপ্লিকেবল হবে if kf equal to s naught l naught divided by hn and fluid number is less than, sorry, is greater than or equal to 20. সো এটা দেখা গেছে যে যদি স্লোপ অনেক বেশি হয়, ক্যারেক্টারিস্টিক লেংথ, যে লেংথ সে সিমুলেট করছে সেই লেংথ যদি অনেক বেশি হয়, ডেপথ যদি অনেক কম হয় এবং ফ্লুইড নাম্বার যদি অনেক কম হয়, তাহলে এই এই সবগুলো ইয়ে করে যে আমরা যে কেএফ হচ্ছে কাইনেমেটিক একটা নন ডাইমেনশনাল নাম্বার, কাইনেমেটিক ফ্লো নাম্বার। সো ইফ কাইনেমেটিক ফ্লো নাম্বার ইজ গ্রেটার দেন 20, তখন আমরা এই কাইনেমেটিক ওয়েভ মডেল ইউজ করতে পারি। মনে থাকবে, আমরা কিন্তু যদি অ্যাক্সিলারেশন অনেক বেশি হয় তাইলে কিন্তু যদি সেখানে যদি আবার কাইনেমেটিক ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু সেটা আবার ভ্যালিড না। একটা লিমিটেশন কাইনেমেটিক ওয়েভ মডেলের, স্যার তাহলে কাইনেমেটিক ওয়েভ মডেল তাহলে ইউজ অন্য সময় করি না কেন, বা এটা যদি ইউজ করি আর কি প্রবলেম হতে পারে? একটা প্রবলেম হচ্ছে এই যে আমরা এসিউম করলাম নর্মাল ডেপথ, তার মানে h1 ইকুয়াল টু h2, তার মানে কোনো কারণে যদি ডাউন স্ট্রিমে ওয়াটার লেভেল হাই হয় তাহলে আমাদের কি একটা ব্যাক ওয়াটার প্রেশার আছে, অথবা যদি কোনো কারণে আপ স্ট্রিমে ওয়াটার লেভেল হাই হয় তাহলে আমাদের একটা পজিটিভ প্রেশার আছে। তার মানে সেই ব্যাক ওয়াটার এফেক্ট বা এই ফরওয়ার্ড যে প্রেশার ডিফারেন্স, এইটা কিন্তু কাইনেমেটিক ওয়েভ মডেলে আসবে না,
কারণ আমরা শুরুর থেকে বলে দিছি যে H1 ইকুয়াল টু H2। তার মানে যদি টাইডের এফেক্ট থাকে, যে ডাউন স্ট্রিম থেকে আমার টাইড আসলে ফ্লো আস্তে আস্তে কমবে, স্পিড কমা উচিত বা ডিফিউশন হওয়া উচিত, সেই এফেক্টটা কিন্তু কাইনেমেটিক ওয়েভ মডেলে আসবে না। মনে থাকবে? ক্লিয়ার? জি স্যার। নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান। সো আমরা দেখলাম 1 নম্বর হচ্ছে ডাইনামিক ওয়েভ মডেল, 2 নম্বর আমরা দেখলাম কাইনেমেটিক ওয়েভ মডেল, এবং 3 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফিউসিভ ওয়েভ মডেল। সো আমরা আবার ইকুয়েশনটা লিখি যে ডাই এইচ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। আর আরেকটা ছিল যে এস এফ ইকুয়াল টু এস নট মাইনাস 1 বাই জি এইচ ডাই gh square by 2 by di x minus 1 by gh di by di x q square h and 1 by gh di by di t q। তো এখানে আমরা যদি শুধু যে কাইনেমেটিক ওয়েভ মডেলে আমরা সব নেগলেক্ট করছিলাম, এখন ডিফিউসিভ ওয়েভ মডেলে আমরা শুধু অ্যাক্সিলারেশনটাকে নেগলেক্ট করব। শুধু যদি অ্যাক্সিলারেশন দুইটা টার্ম নেগলেক্ট করি তাহলে আমার ইকুয়েশন চলে আসে এইটা। তার মানে সুবিধা কি, আমি এই প্রেসার ডিফারেন্স টার্মটাকে নিচ্ছি, তার মানে H1 আর H2 আমি ইকুয়াল বলছি না, তার মানে আমার প্রেসার টার্মটা আমার এখানে চলে আসতেছে। এখান থেকে আমরা কি পাই, যে আমার এস এফ ইকুয়াল টু এস নট মাইনাস, এটাকে যদি আমরা ডিরাইভ করি তাহলে আমরা পাই 1 বাই জিএইচ টাইমস জিএইচ বাই ডাই এইচ বাই ডাই এক্স। এই যে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা আমরা জিএইচ পাই, তো জিএইচ জিএইচ চলে যায়, তার মানে এস এফ ইকুয়াল টু এস নট মাইনাস ডাই এইচ বাই ডাই এক্স। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যাই করি আমাদের কিন্তু ইউনিফর্ম ফ্লোর ফর্মুলা যেটা আছে, যে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এরিয়া or u equal to যে 1 by n r to the power 2 by 3 sf to the power half, ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, এটার থেকে কিন্তু আমাদের মুক্তি নাই, কারণ এছাড়া আমাদের কোনো আর ওয়ে নাই। আমরা দেখেছি যে ইভেন ওয়ান ডাইমেনশনাল সেন্ট পয়েন্ট ইকুয়েশনও যখন আমরা ডিরাইভ করি তখনও আমরা বলেছি যে নন ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ইজ স্টিল ভ্যালিড ফর আনস্টেডি কেস। তার মানে আমাদেরকে বারবার এই কিউ এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা লিখি যে আমরা যে লিখলাম যে কিউ ইকুয়াল টু 1 বাই এন এ আর টু দি পাওয়ার 2 বাই 3 এস এফ টু দি পাওয়ার হাফ, অথবা এটাকে আমরা যদি এই পুরাটাকে যদি আমরা একটা কোএফিশিয়েন্ট কে দেই তাহলে কে টু দি পাওয়ার এস টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ডাই কিউ বাই ডাই এ, আমরা পাই ডাই কে বাই ডাই এ টাইমস এস টু দি পাওয়ার হাফ। অথবা আমরা এভাবে বলতে পারি যে ডাই কে বাই ডাই এ ইকুয়াল টু 1 ওভার এস এফ ডাই কিউ বাই ডাই এ। সো আমরা এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এই জিনিসটা অ্যাপ্লাই করে, আমরা বললাম যে কিউ সমান দিস ওয়ান, তাহলে আমরা বলতে পারি যে এস এফ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার।
So আমরা বলি যে কিউ স্কোয়ার বাই ক্যাপিটাল কে স্কোয়ার ইকুয়াল টু এস নট মাইনাস ডাই এইচ বাই ডাই এক্স। এখন আমরা এই ইকুয়েশনটাকে একবার টি এর রেসপেক্টে, যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা যা পাবো ইউভি আকারে, যেহেতু কে এবং কিউ দুইটাই হচ্ছে টাইমের রেসপেক্টে ভেরি করে। সো একবার যদি আমরা কিউ এর রেসপেক্টে করি, তার মানে আমরা 2q বাই কে স্কয়ার ডাই কিউ বাই ডাই টি মাইনাস 2q স্কয়ার, এই কে স্কয়ারের হবে কে 3/1 আর নেগেটিভটা চলে আসলো, ডাই কে বাই ডাই টি ইকুয়াল টু এস বি চলে গেল আমার ডাই এইচ স্কয়ার এইচ বাই ডাই এক্স ডাই টি। তো এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে আমরা টি এর রেসপেক্টে আমরা ডিরাইভ করে পেয়ে গেলাম ডাই কিউ বাই ডাই টি and ডাই কে বাই ডাই টি and ডাই এইচ স্কয়ার এইচ বাই ডাই এক্স ডাই টি। এটা আপাতত মনে রাখো। নেক্সট আমরা আমাদের যে কন্টিনিউটি ইকুয়েশন আছে, এটা আমরা আসলে মোমেন্টাম ইকুয়েশন থেকে। কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0, এটাকে আমরা লিখতে পারি ডাই এইচ বাই ডাই টি প্লাস 1/b ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0। আমরা এরিয়া ইকুয়াল টু বি টাইমস এইচ ধরে বিটা দিয়ে ভাগ করে আমরা এইভাবে লিখলাম। এই কন্টিনিউটি ইকুয়েশনকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাই ডাই স্কয়ার এইচ বাই ডাই টি ডাই এক্স ইকুয়াল টু 1/b ডাই কিউ স্কয়ার বাই ডাই এক্স স্কয়ার। সো আগের ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম টুয়াইস কিউ কে স্কয়ার ডাই কিউ বাই ডাই টি মাইনাস টুয়াইস কিউ স্কয়ার কে 3 ডাই কে বাই ডাই টি ইকুয়াল টু ডাই স্কয়ার এইচ বাই ডাই এক্স ডাই টি। এটা করার উদ্দেশ্য ছিল যে এই সাইডে আমরা ডাই স্কয়ার বাই ডাই এক্স ডাই টি নিয়ে আসা। এটা হচ্ছে ফ্রম মোমেন্টাম ইকুয়েশন। মোমেন্টাম যেটা ছিল এস এফ ইকুয়াল টু এস নট মাইনাস ডাই এইচ বাই ডাই এক্স, এখান থেকে আমরা এটা পেয়েছিলাম। আর এটা ছিল কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা এটা পেলাম। সো এই দুইটাকে যদি আমরা ইকুয়েট করি, তাহলে আমরা পেয়ে যাই টুয়াইস কিউ বাই কে স্কোয়ার ডাই কিউ বাই ডাই টি মাইনাস টুয়াইস কে স্কোয়ার বাই কে কিউব ডাই কে বাই ডাই টি ইকুয়াল টু মাইনাস 1/b ডাই স্কোয়ার কিউ বাই ডাই এক্স স্কোয়ার। এখন হোয়াট ইজ ডাই কে বাই ডাই টি, সেটা আমরা অলরেডি করেছি। তো ডাই কে বাই ডাই টি এটাকে আমরা লিখতে পারি ডাই কে বাই ডাই এ টাইমস ডাই এ বাই ডাই টি, এবং এইটা আমরা যে আগে ডিরাইভ করে এসেছি যে ডাই কে বাই ডাই এ সমান ছিল 1/√f ডাই কিউ বাই ডাই এ। আর ডাই এ বাই ডাই টি কে আমরা এখান থেকে, যে ডাই এ বাই ডাই টি মানে হচ্ছে মাইনাস ডাই কিউ বাই ডাই এক্স। কন্টিনিউটি ইকুয়েশন ইউজ করলে ডাই এ বাই ডাই টি মানে মাইনাস ডাই কিউ বাই ডাই এক্স। আমরা যদি এইটা এইখানে বসাই দেই, ফাইনালি আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে ডাই কিউ। তোমাদের এই পুরো ডেরিভেশনটা এক্স্যাক্টলি এইভাবে মনে রাখারও দরকার নাই,
কারণ আমি পরীক্ষায় এরকম বড় ডেরিভেশন আমি দিব না, বাট তোমরা আমি ডিরাইভ করে দিলাম যে কনসেপ্টটা বোঝার জন্য। সো আমরা যদি এগুলোকে এক একটা কোফিশিয়েন্ট হিসেবে আমরা নিয়ে যাই, আমরা ফাইনালি যে জিনিসটা পাবো, সরি, ফাইনালি আমরা যে জিনিসটা পাবো ইকুয়েশনটা এই ফরম্যাটে, যে ডাই কিউ বাই ডাই টি প্লাস এ ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু ডি ডাই স্কয়ার কিউ বাই ডাই এক্স স্কয়ার। দেখো এখানে ডাই স্কয়ার কিউ বাই ডাই এক্স স্কয়ার টার্মটা আছে, ডাই কিউ বাই ডাই এক্স টার্মটা আছে, এবং ডাই কিউ বাই ডাই টি টার্মটা আছে, আর বাকি সবগুলো হচ্ছে একটা কোফিশিয়েন্ট। এই ইকুয়েশনটা কিসের মতো, ইকুয়েশনের মতো লাগে? স্যার অ্যাডভেকশন ডিফিউশন। তাহলে এই ইকুয়েশনটা আমার লাগে কার মতো? অ্যাডভেকশন ডিফিউশন ইকুয়েশনের মতো। তার মানে আমরা শুধুমাত্র যদি প্রথম ইয়াটা ছিল যে এস এফ ইকুয়াল টু এস নট, এটা ছিল আমার ফুল কাইনেমেটিক, আর 2 নাম্বার অ্যাজাম্পশন ছিল এস এফ ইকুয়াল টু এস নট মাইনাস ডাই এইচ বাই ডাই এক্স। আমরা যদি প্রেসার টার্ম নিয়ে আসি, আর আমার থার্ড হচ্ছে যে আমি কোনো কিছুই নেগলেক্ট করব না, সবগুলোই থাকবে, অ্যাক্সিলারেশনও থাকবে, প্রেসার টার্মও থাকবে। এটা হচ্ছে আমার ফুল ডাইনামিক ইকুয়েশন বা ডাইনামিক ওয়েভ ইকুয়েশন। আর এটা হলো আমার ডিফিউসিভ। এটার নাম কেন ডিফিউসিভ? বিকজ দেখো সে শুধুমাত্র প্রেসার টার্ম অ্যাড করাতেই আমার এখানে কি আসলো, সেকেন্ড অর্ডার ডিফিউসিভ টার্ম চলে আসলো। আর আমরা যদি এটাকে বাদ দেই, যে কাইনেমেটিক হয়ে যায়, তাহলে এইটা হয়ে যায়, তখন কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আমার কাইনেমেটিক ওয়েভ ইকুয়েশন আমার আসে ডাই কিউ বাই ডাই টি প্লাস এ ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার কাইনেমেটিক ওয়েভ মডেল, আর এটা হচ্ছে আমার ডিফিউসিভ ওয়েভ মডেল। ডিফিউশন ইকুয়েশনের বিহেভিয়ার কি আমরা জানি, বলো? ডিফিউশন ইকুয়েশনের বিহেভিয়ার কি? যদি আমার একটা চ্যানেল হয় এবং একটা যদি এরকম হাইড্রোগ্রাফ আসতে থাকে, তাহলে এটা এক্স ইকুয়াল টু এক্স নট, আর এটা যদি এক্স ইকুয়াল টু এক্স এল হয়, এই ডিস্টেন্সে আস্তে আস্তে এটা কি হবে? ডিফিউসিভ হবে এবং স্প্রেড করবে। ঠিক আছে না? জি স্যার। তার মানে প্রেসার টার্ম থাকলেই, প্রেসার ডিফারেন্স থাকলেই আমার কি হবে? আমার যে ফ্লাড ওয়েভ আসবে সেই ফ্লাড ওয়েভটা কি হবে? ডিফিউশন হবে। তার মানে আমার সেইনভেন্ড ইকুয়েশনের মধ্যে বিল্ট ইন কি কি আছে? অ্যাডভেকশন প্রসেস আছে, ডিফিউশন প্রসেস আছে। আর যখন আমার অ্যাক্সিলারেশনে চলে আসবে, তখন সলিউশন আরো ডাইনামিক। এটা ডাইনামিক ওয়েভ মডেল বলা হচ্ছে কেন? বিকজ এটাখানে ডাইনামিক্সটা যখন চলে আসবে, সেটাও আমরা দেখাইতে পারি যে ওকে, নেগলেক্টিং অল টার্ম, যদি শুধু ডাইনামিক টার্ম থাকে, যে আমি ফ্রিকশন এবং প্রেসার ডিফারেন্স সব বাদ দিলাম, শুধু ডাইনামিক পার্ট থাকলে কি হবে, সেটাও আমরা পরবর্তী ডিসকাস করতে পারি। তো এটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন
এবং এটারও একটা কন্ডিশন আছে যে এইটাও কত পর্যন্ত আমরা ইয়া করতে পারবো, সেটা হচ্ছে s নট স্কয়ার রুট অফ g বাই h নট গ্রেটার দেন 30। তো যদি আমার ফ্লুইড নাম্বার টাইমস t হচ্ছে আমার ওয়েভ পিরিয়ড অফ ফ্লাড ওয়েভ, s নট হচ্ছে আমার স্লোপ, h নট হচ্ছে নর্মাল ডেপথ এন্ড g হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, যদি লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 হয় তাহলে কেবলমাত্র এই ডিফিউসিভ ওয়েভ মডেল অ্যাপ্লিকেবল। তো মোস্ট অফ দা যেটা বললাম যে ওভারল্যান্ড ফ্লো ফর্মুলাতে কাইনেমেটিক ওয়েভ ফর্মুলা ইউজ করা হয় এবং ডিফিউসিভ ফর্মুলাও ইউজ করা হয়। ডিফিউসিভ ফর্মুলার সুবিধা কি, ডিফিউসিভ ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাটলিস্ট ডাউনস্ট্রিম যে প্রেসার, ডাউনস্ট্রিম প্রেসারের যে এফেক্ট, সেই এফেক্টটা অ্যাটলিস্ট সিমুলেশনে আসবে। আর তুমি যদি শুরুতেই নেগলেক্ট করে ফেলো তাহলে তো তুমি ডাউনস্ট্রিমের কখনোই টাইডাল এফেক্ট বা আপস্ট্রিমের প্রেসারের এফেক্ট, তুমি একটা ড্যাম যদি ভেঙে যায় তার যে এফেক্ট, প্রেসারের এফেক্ট, এগুলো তুমি সিমুলেশনে আনতে পারবা না। আর ডাইনামিক ওয়েভ মডেল কি বললাম, যেখানে আমার অ্যাক্সিলারেশন টার্ম পর্যন্ত আমার কনসিডার করা হবে, থাকবে, সেটা হচ্ছে আমার ডাইনামিক ওয়েভ মডেল। তাহলে এখন যদি আমি সামারি করি, সো সামারি যদি করি, যদি আমি 1 নম্বর কেস, যদি আমি সবগুলো অ্যাক্সিলারেশন টার্ম বাদ দেই তাহলে আমার সেটা হয়ে যাবে 1 নম্বর কেস, সেটা হচ্ছে কাইনেমেটিক ওয়েভ মডেল। এবং সেখানে আমার এই দুটো ইকুয়েশন becomes a single equation, that is di q by di t plus a di q by di x equal to 0। আমার এখানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, আমার হচ্ছে পিওর অ্যাডভেকশন ইকুয়েশন হয়, যেখানে কিউ তোমার ফাংশন জাস্ট কিউ নো উইদাউট এনি ডিফিউশন এটা ট্রাভেল করবে। 2 নম্বর কেস, যদি আমরা শুধুমাত্র এই দুইটা অ্যাক্সিলারেশন কে আমরা নেগলেক্ট করি কিন্তু প্রেসার টার্মকে আমরা রাখি, তাহলে এটাকে আমরা হচ্ছে ডাইনামিক ওয়েভ মডেল। সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়াবে ডাই কিউ বাই ডাই টি প্লাস এ ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু ডি ডাই স্কয়ার কিউ বাই ডাই এক্স স্কয়ার। তার মানে এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে অ্যাডভেকশন প্লাস ডিফিউশন ইকুয়েশন। সো এই ক্ষেত্রে আমরা জানি যে যে আমার কিউ, যে যার আমরা আসলে সলিউশন করছি, সেই কিউ আমাদের ট্রাভেল করবে উইথ রেসপেক্ট স্পিড অফ এ এবং ডিফিউশন হবে ফর দ্য কোফিশিয়েন্ট অফ ডি। আর নাম্বার 3 ফাইনাল হচ্ছে ডাইনামিক ওয়েভ মডেল, যেটাই মূলত হচ্ছে ফুল সেন্ট-বেনেডিক্ট ইকুয়েশন, যেখানে এইচ এবং কিউ কম্বাইন্ডলি, এখানে কোনো টার্ম আর নেগলেক্ট করা হয় না, যেখানে এইচ এবং কিউ ফুল অল অ্যাক্সিলারেশন এবং স্লোপ এবং গ্র্যাভিটেশনাল প্রেসার ডিফারেন্স, এদের কারণে আমরা যে এইচ এবং কিউ পাই, that is u is function of all x t h and q and area। তার মানে এই যে ডাইনামিক
ওয়েভ ইকুয়েশন, এর মধ্যে কিন্তু তোমার অ্যাডভেকশন টার্ম আছে, ডিফিউশন টার্ম আছে, প্লাস ইয়ার ইনার্শিয়ার এফেক্ট আছে। সো অ্যাডভেকশন প্লাস ডিফিউশন প্লাস আমার এফেক্ট অফ ইনারশিয়া, সবগুলোর কম্বাইন এফেক্ট হচ্ছে আমার, তার জন্য যে আমি এইচ এবং কিউ পাবো সেটা হচ্ছে আমার ডাইনামিক ওয়েভ মডেল। এটাই হচ্ছে আমার ফুল ওয়ান ডাইমেনশন সেইন ভ্যারিয়েন্ট ইকুয়েশন। যখন আমরা মডেল করব বা সিমুলেট করব বা নিউমেরিক্যালি সলভ করব, তখন আমরা কমপ্লিট এফেক্ট পাবো। মনে রাখতে হবে যে আমি যখন ফুল ডাইনামিক ইকুয়েশন সলভ করতেছি, স্টিল এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন, এবং ওয়ান ডাইমেনশনাল সেইন ভ্যারিয়েন্ট ইকুয়েশনে কিন্তু আমার ওই যে অনেকগুলো অ্যাজাম্পশন আছে, যে প্রেসার চ্যানেল প্রিজমেটিক হতে হবে, স্লোপ আমার হচ্ছে মাইল্ড হতে হবে, আর প্রেসার হাইড্রোস্ট্যাটিক হতে হবে। এই ভেরিয়েশন, এই অ্যাজাম্পশন গুলো কিন্তু স্টিল ভ্যালিড থাকতে হবে। যদি এই অ্যাজাম্পশন গুলো আবার ভ্যালিড না থাকে, আমার স্লোপ যদি কার্ভেচার থাকে, প্রেসার ডিফারেন্স যদি প্রেসার যদি হাইড্রোস্ট্যাটিক না হয়, আমার স্লোপ যদি মাইল্ড না হয়ে অনেক স্টিপ হয়, হ্যাঁ, আমার চ্যানেল যদি প্রিজমেটিক না হয়, তাহলে কিন্তু আমার এই ফুল ডাইনামিক ওয়েভ মডেল ইকুয়েশন আমার ভ্যালিড না। সেই ক্ষেত্রে আমাকে হয়তো 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনাল মডেলিং এ যেতে হবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে যে 2 নাম্বারটা, ওটা কি স্যার ডাইনামিক ওয়েভ নাকি ডিফিউসিভ? সরি, ডিফিউসিভ। ওকে, সো 2 নাম্বারটা জি হচ্ছে ডিফিউসিভ, কাইনেমেটিক, ডিফিউসিভ, এবং লাস্টেরটা হচ্ছে ডাইনামিক ওয়েভ মডেল। সো নেক্সট দিন আমরা দেখব যে এই ডাইনামিক ওয়েভ মডেলের নিউমেরিক্যাল সলিউশন কি, কিভাবে করা যায়। আমরা যেহেতু অলরেডি ফাইনাইট ডিফারেন্স মেথড অলরেডি পড়ে ফেলেছি, সো নিউমেরিক্যাল সিমুলেশন স্ট্রেট ফরওয়ার্ড, খুব সিম্পল। হ্যাঁ, নিউমেরিক্যাল মেথডের বিউটিটাই হলো এটা যে যতই কমপ্লেক্স প্রবলেম আসুক, নিউমেরিক্যাল মেথড ইজ অলওয়েজ প্রিন্সিপাল অর মেথোলজি মোর অর লেস সিমিলার। তো ওইখানেও আমরা দেখবো যে কিভাবে ফরওয়ার্ড ডিফারেন্স, ফাইনাইট ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স বা ম্যাককরম্যাক স্কিম, ল্যাক্স-ওয়েনডর্ফ কিভাবে অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লিকেবল কিভাবে হতে পারে। বাট চ্যালেঞ্জগুলো কি, নিউমেরিক্যাল ইস্যুস গুলো কি, সেগুলো হয়তো আমি ডিসক্রাইব করব। আর একটা স্পেশাল নিউমেরিক্যাল মেথড, যেটা বললাম যে মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স, যেটা মূলত আসলে এই ওয়ান ডাইমেনশনাল সেইন ভ্যারিয়েন্ট ইকুয়েশনের জন্যই from the very beginning or early history of compression hydraulics আমরা ইউজ করে থাকি মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিছুটা একটু আইডিয়া বা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি দিব। মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিটেল করব না, কিন্তু আমরা নিউমেরিক্যাল মেথডস ইউজিং ফাইনাইট ডিফারেন্স মেথড সেগুলো আমরা ডিটেল করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট।